পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব ৫৬। বাড়িতে সবাই ব্যস্ত, মহিলাগণ রান্নাঘরে, পুরুষটা বাজারে, আর বাড়ির মেয়েটা গোছানো কাজে ব্যস্ত। রিমি এই নিয়ে ৩ বার ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দরজার জুতার সেলফের কোনায় রেখে রূপসার দিকে আঙুল উঁচু করে বলল, আপু, আর কিছু ফেলবেন না, এই নিয়ে ৩ বার ঝাড়ু দিলাম। কাদো কাদো মুখ করে ফেলল রূপসা। বলল, তুই আমাকে এমন কথা বলতে পারলি? কী বা খেয়েছি আমি? যা খেয়েছে তো তোদের বাবন খেয়েছে, আমার কি দোষ? দীর্ঘশ্বাস ফেলল রিমি। মুক্তি ঘর থেকে ডাক দিতেই সে সেদিক চলে গেল। গিয়ে দেখে নিশা পায়ে ঝিনুক হাতে ম্যাসাজ করছে। মুক্তি চোখে শশা দিয়ে আধ শোয়া বসে আছে। রিমি যেতেই বলল, রিমি, তুই না হোমমেড পেডিকিউর মেডিকিউর জানিস, একটু করে দে না বোন। আপু, বাইরে অনেক কাজ, ঝিনুক পারে, ওরে কও। আমি পারবো না, মেঝো আম্মু ডাকছে। আজ আমার বিয়ে, এখনও পরের বাড়ি যায়নি, তাতে এমন করছিস, গেলে তো তোদের পাত্তাই পাওয়া যাবে না। দাঁতে দাঁত চাপে। মাঝে মাঝে তাদের মনে হয় ছোট হওয়ার সবচেয়ে বড় ভুল হয়েছে। সব বড়রা তাদের শুধু হুকুম ছাড়তে থাকে। সে নিশাকে ঝাড়ি মেরে বলল, গরম পানি আন। সবাই পাইছে, শুধু আমারেই। বিড়বিড় করতে করতে নিশা চলে যায়। হ্যাঁ, আজ মুক্তির বিয়ে। গতকাল সবাই সম্মতি দিতেই ফাতেমা বেগম দেরি করতে চায়নি। কালই একত করিয়ে রেখে যেতে চেয়েছে। তবে কামরুল সাহেব চাননি। তিনি মেয়ের বিদায় ধুমধাম করেই দিতে চান, যেমন রূপসাকে দিয়েছেন। তবে ফাতেমা আক্তার মানতে নারাজ। তিনি অনেক জোর জবরদস্তি করে আজ আকদের জন্য মানিয়েছে। সেটার প্রিপারেশন চলছে সকাল সকাল বাড়িতে। সারা বাড়িতে হইচই চললেও চন্দ্রর ঘরে আলাদা, হিমশীতর ঘর উষ্ণ হয়ে চলেছে ক্রমে ক্রমে। দিন দুনিয়া ভুলে জোহরাতে ডুবে আছে চন্দ্র। গড়ায় মুখ ডুবিয়ে টুকরো টুকরো চুমোর বর্ষণ চলছে। এর মধ্যে বাইরে থেকে ডাক দিল কেউ। পুনম সাড়া দিতেই যাবে চন্দ্র, চট করে পুনমের অধৈর্যরা দখলে নিল। পুনম ছটপট করতেই পুনমের উপর নিজের পুরো ভর ছেড়ে পুনমের হাত দুটো উপরে পিন করে দিল। চোখ বন্ধ করে পুনমও ডুবে গেল স্বামীর আহ্বানে। তবে ডাকার মানুষের বুঝি তর্স হয় না। পূর্বপরশ একাধারে ডেকে চলেছে পুনমকে। আপু, এ আপু, গেট খোলো, সেই কখন থেকে ডেকে চলেছি। এবার না পেরে পুনম ঠোঁট মোড়ে দাঁতে আটকায়। না চাইতেও পুনমকে ছায়ে চন্দ্র। হাঁপাতে হাঁপাতে পুনম বলল, সরেন বদলোক, পূর্বপরশ এসেছে, ডাকছে। বিরক্ত হয় চন্দ্র। বিরক্ত ভঙ্গিতে গেটের দিকে তাকায়। পূর্বপরশ তখনও গেট বাড়ি দিয়ে চলছে। সেদিকে এক পলক তাকিয়ে পুনমের দিকে তাকিয়ে বলল, এদের বাসর ঘরে আমি সাউন্ড বক্স রেখে আসব, তখন বুঝবে রোম্যান্সে ব্যাঘাত দেওয়ার মজা কেমন। ফিক করে হেসে দিল পুনম। তার হাসি ঘোর চোখে দেখল চন্দ্র। ধীর সরে বলল, হেসো না জোহরা। ডুবে যায় হাসির ঝলকানিতে। পুনম মুচকি হাসে, 2 হাতে চন্দ্রের গণায় বেষ্টনী মাধে। হাসি মুখেই বলল, আপনি আমাকে জোহরা ডাকেন কেন? সবাই তো পুনম ডাকে। তোমাকে আদরের সহিত ডাকা নাম দেওয়া সুন্নত। যদিও তোমার নাম জোহরা, তবে এটাই আমার পছন্দ। মা ফাতেমাকে আলী আদর করে জোহরা ডাকত, বিবি জোহরা। চন্দ্রের চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তাহলে আপনিও আমার আলী শের, এ আলী। বিস্তর হাসল চন্দ্র। এগিয়ে পুনমের কপালে দীর্ঘ চুম্বন করে। চোখ বন্ধ করে ফেলে পুনম আবেশে। চোখ খুলে নিজেও স্বামীর ললাটে চুমু খায়। চন্দ্রগালে ইশারা করে। পুনম হেসে কিছু বলতে যায়, ততক্ষণে থেমে যাওয়া বাইরের ঝড় আবার শুরু হয়। পুনম চন্দ্রকে ধাক্কা দিয়ে সরায়। উঠে বসে চুলগুলো হাত খোপা করে। গেট খুলতে 2 ভাই বোনের বুকে ঝাঁপিয়ে পড়ে। পরীক্ষা শেষে 2 ভাই ওয়েট করেনি, সেদিনই ট্রেনে উঠেছে। পুনম 2 ভাইয়ের কপালে চুমু দিয়ে হালচাল জিজ্ঞাসা করে। তাদের সাথে চলে যায়, তবে যাওয়ার আগে চন্দ্রকে উঠার ইশারা করে যায়। চন্দ্র কমফোর্টার মাথা পর্যন্ত জড়াতে জড়াতে বলল, ধ্যাট, ভালো লাগে না। এই 2 শালার বাসর ঘরে যদি সাউন্ড বক্স না লাগিয়েছি, তো আমার নাম চন্দ্র না। লিমন সকালবেলা চলে গিয়েছিল, এখন বরযাত্রীর সাথে আবার এসেছে। যতই হোক, ভাইয়ের বিয়ে, তারও কিছু দায়িত্ব আছে না? রূপসাও যেতে চেয়েছিল, তবে ফাতেমা আক্তার মানা করায় লিমন নেয়নি। ইহানরা ও চন্দ্ররা সহ সকলেই হাউজিং সংলগ্ন মসজিদে নামাজে এসেছে। নামাজ পরেই ইমাম সাহেবকে একসাথে নিয়ে বাড়িতে দিয়ে বিয়ে পড়াবে। মসজিদ থেকেই পড়াতেন, তবে পারভেজ সাহেব দেয়নি। তারা অনুপস্থিত থাকাকালীন মেয়েরা ভেঙে পড়বে তাই। জোহরের নামাজ শেষে কামরুল সাহেব, পারভেজ সাহেব, আনিস সাহেব ও মিরাজ সাহেব 4 জন আরও 2 রাকাত নফল নামাজ পড়লেন। আজ তাদের মোনাজাত দীর্ঘ। এই দীর্ঘ মোনাজাতে সন্তানের কল্যাণ ছাড়া আর কিছুই নেই।
মায়ের ভালোবাসাটা চোখের সামনে থাকলেও বাবার ভালোবাসাটা অলক্ষ্যে। বাবারা চুপি চুপি ভালোবাসতে জানে, তারা ত্যাগ করতে জানে, সন্তানের জন্য, সংসারের জন্য। নামাজ শেষে বের হলো সবাই। বরযাত্রী খুব বেশি কেউ না, কাইফি সহ কাজের কিছু পরিচিত লোকরা। এখানে শুধু পুরুষরা আছে, মহিলাদের আগে থেকেই বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। চন্দ্ররা যখন পৌঁছায় তখন মহিলাদের খাওয়া হয়ে গেছে, তাদের সাথে গল্পের ছলে তাদের খাইয়ে দেওয়া হয়েছে। এখন শুধু বিয়ে পড়িয়েই বাকিদের খেটে দেওয়া হবে। চন্দ্র বাসায় ঢুকেই আগে বোনের ঘরে উঁকি মারে। তার থেকে 4 বছরের ছোট বোনটা, সেই বোনটার আজ বিয়ে। চন্দ্র সরে যেতে নিলে মুক্তি দেখে পেলে ডাক দেয়, ভাইয়া। চন্দ্র আর যায় না, ধীর পায়ে ভেতরে ঢুকে। বোনের বিয়ে বুঝি এত কষ্টের, এই যে তার বুকটা ভার হয়ে আছে, সে কাউকে সেটা বোঝাতে পারছে না। বোনের মাথায় হাত রাখে চন্দ্র, আর কিছু বলতে পারে না, বেরিয়ে যায় সেখান থেকে। পুনম তার পিছু নিতে নিলে ইমাম সাহেব প্রবেশ করেন। কুদবা বলে মুক্তির সম্মতি চায়। মুক্তি বাবার দিকে তাকায়। কামরুল সাহেব মাথায় হাত বুলিয়ে দিতেই মুক্তি ঝরঝর করে কেঁদে দেয়। কেউ কিছু বলে না। তার কান্না দেখে পুনম আনি সাহেবের বুকে, রূপসা নিশা পারভেজ সাহেবের বুকে মুখ গুজে কেঁদে দেয়। কামরুল সাহেব মেয়েকে থামায়। ইমাম সাহেব আবার বলতেই মুক্তি 3 বার কবুল উচ্চারণ করে। সবাই আলহামদুলিল্লাহ বলে একসাথে। সেই শব্দ বাহির পর্যন্ত যায়। ইহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, অবশেষে কাঙ্ক্ষিত নারীটি তার হল। বিয়ে শেষে সবাই চলে গেল, কাইফিয়া রিহাম থেকে গেল। মুক্তির ঘরে সব বোনেরা গল্প করছিল। সেখানে নিপা বেগমের সাথে প্রবেশ করে ইহান। ইহানের পিছনে কাইফি। কাইফি সকলকে ছাপিয়ে পুনমের দিকে তাকায়। মেয়েটা একটা শাড়ি পরেছে, পিয়াজি রঙা শাড়ি, পিয়াজি রঙা ব্লাউজ, হাত ভর্তি সাদা আর পিয়াজি রঙা চুড়ি, চোখে কাজল আর হালকা পাতলা স্বর্ণের গয়না। চোখ নামিয়ে দেয় কাইফি। ইহান ঢুকতেই সবাই মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে যায়। কাইফিও বেরিয়ে যায়, মুক্তির সাথে কিছু কথা বলে। মুক্তিও কাইফির হতে মাফ চায়। মাফ করে ছেলেটা। যাকে পায়নি তাকে না পাওয়ার আক্ষেপ থাকবে, তবে বিদ্বেষ রাখতে রাজি নি কাইফি। পুনম ঘর থেকে বেরিয়ে নিজের ঘরেই যায়। বাইরে লোকজন আছে, এর মধ্যে ঘুরে বেড়ালে চন্দ্র তাকে আস্ত খেয়ে ফেলবে। এই জন্যই তো পুরুষদের খাওয়ানোর দায়িত্ব চন্দ্ররা নিয়েছে। নিজের মাথা থেকে ওড়না সরিয়ে দিয়ে ভেজা চুল খুলতেই দরজায় নক করে। পুনম গেট খুলতেই চন্দ্র ঝড়ের গতিতে এসে পুনমের পুরো মুখশ্রীতে অনবরত চুমু খেয়ে আইলার গতিতে চলেও গেছে। পুনম সজ্ঞে দাঁড়িয়ে আছে সেভাবেই, তবে সে একা না, আরও 4 জন সেভাবেই দাঁড়িয়ে আছে। পুনম ঢোক গেলল। 4 জন একসাথে বলে উঠল, চুমু? ও চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আখতার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব 57। নিস্তব্ধ রজনী তিমিরের ঢাকার পরিবেশ। রাত 11টা পেরিয়ে 12টার ঘরে পৌঁছাবে ভাব সদর গেট পেরিয়ে বাসে প্রবেশ করে চন্দ্র। রাতের খাওয়া শেষে একটু বেরিয়েছিল তাদের স্বর্ণের দোকানে। একটু প্রয়োজন ছিল কামরুল সাহেব। যেতে নিলে পারভেজ সাহেব চন্দ্রকেই পাঠায়। ভবিষ্যতে তো চন্দ্রকেই দায়িত্ব নিতে হবে, তাই এখন থেকে একটু একটু করে দায়িত্ব বুঝে নিক। চন্দ্র খাওয়ার পরপরই বের হওয়ার জন্য ডাইনিংয়ে এখন কেউ নেই। চন্দ্র সোজা নিজের ঘরে চলে যায়। চোখ যায় বিছানায় আটশোয়া পুনমের দিকে। চন্দ্রের অপেক্ষা করতে করতে বেচারি ঘুমিয়ে পড়েছে। শ্বাস ছাড়ল চন্দ্র। ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে হাতে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে পুনমের দিকে এগিয়ে যায়। পুনম তখনও ঘুম। চন্দ্র এগিয়ে পোজা করে তুলে নিল। হাঁটা ধরল ছাদের দিকে। ঘুমের মধ্যে নিজেকে কেমন হাওয়ায় ভাষা অনুভব হতে চোখ মেলে টাকায় পুনম। চন্দ্রকে দেখে আর কিছু বলল না। ভাঙা কণ্ঠে বলল, কখন এসেছেন? 10 মিনিটস আগে। আচ্ছা, জাগাননি কেন? আচ্ছা ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? ঘরে চলেন, আমি ঘুমাবো, অনেক ঘুম পেয়েছে। দরজা পেরিয়ে গেছে চন্দ্র ততক্ষণে। চিলেকোঠায় ঢুকে আস্তে করে পুনমকে বিছানায় শুয়ে বলল, ঘুমাও তুমি? ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলেরও বিছানায় ঘুমিয়ে থাকো গো সজনী। আকাশের রূপালি চাঁদ, চাঁদে ভরা জোছনা ঝরে পড়ুক তোমার গায়ে। গুনগুনিয়ে গিয়ে পুনমের কানের লতিতে কুটুস করে একটা কামড় দিল। পুনম মুখ ঘুরিয়ে নিল। বিড়বিড় করে বলল, ভীমরতি ভর করেছে এ লোকের, বললেও থামবে না। চন্দ্রের এলোমেলো ভীমরতিওয়ালা স্পর্শে ডুবে গেল পুনমও। ফজরের আজান কানে যেতেই ঘুম ভাঙল পুনমের। একটু আগে বেসামাল লোকটাকে সামনে ঘুমিয়েছিল সে, তবে অভ্যাসবশত উঠে গেছে ফজরের সময়। চন্দ্র পুনমের গায়ে ভর দিয়ে শুয়ে আছে। মনে হচ্ছে একটা মিনি হাতি শুয়ে আছে। বিড়বিড় করে বলল। শেষে নামাজের কথা মনে হতেই ডাক দিল তাকে, এই যে শেরে আলী সাহেব, উঠুন। ঘুম ঘুম চোখে তাকায় চন্দ্র। পুনমকে দেখে হাসি দিল। সেই হাসিতে কাবু হলো পুনমের তনু মন। সেদিক থেকে মন ফিরিয়ে বলল,
উঠেন, নামাজের সময় গেল। নামাজের কথা বলায় আর কিছু বলল না চন্দ্র। সে উঠে গেল। চিলেকোঠার মধ্যেই চন্দ্রের কিছু কাপড় ছিল, সেগুলো নিয়ে গেল ওয়াশরুমে। তার যাওয়ার দিকে তাকিয়ে ভ্রুকুচকে তাকিয়েছে পুনম। আশেপাশে তাকিয়ে নিজের কাপড় খোঁজার চেষ্টা করল, পেলও বটে, তবে কমফোর্টার থেকে বের হতে অস্বস্তি লাগছে। মিনিট 5-এর মধ্যেই বের হয়ে চন্দ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, কি বসে আছো কেন? কটমট করে তাকায়। অসভ্য লোক, এভাবে কিভাবে নামব? এগিয়ে আসে চন্দ্র পুনমের দিকে, ঝুঁকে ঝট করে পুনমকে কোলে তুলে নিয়ে বলল, এভাবে। গায়ের চন্দ্রের টি শার্টটা চেপে ধরে বলল, আমার কাপড় আমি নিয়ে আসছি। পুনমকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে চন্দ্র নিজের ঘরে গেল। আলমারি থেকে পুনমের প্রয়োজনীয় কাপড় নিয়ে 2টা জায়নামাজও নিয়ে নিল। আগে পিছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় 2 জন। চন্দ্রর ইমামতিতে নামাজ শেষ করে চন্দ্র ফের পুনমকে কোলে তুলে ছাদে দাঁড় করায়। পিছন থেকে জড়িয়ে ধরে পুনমের ঘাড়ে থুতনি রেখে বলল, আজকের সকালটা অনেক দিনের আশা আমার। এরকম একটা সকাল সবসময়ই চাইতাম, কামনা করতাম। সামনের দিকে ফিরে পুনম চন্দ্রের পায়ে পা রেখে গলা জড়িয়ে ধরে বলল, আল্লাহ যেন এমন অনেক সকাল দান করুক। ফের 2 জন একসাথে বলল, আমিন। একসাথে হেসে উঠল। পুনমের নাকে নাক ঘষে কপালে কপাল ঠেকিয়ে 2 জন আবারও একসাথে হেসে উঠল। আনিস সাহেবের বাসায় আজ সকলের দাওয়াত। মুক্তির শ্বশুরবাড়ির লোকজনদেরও দাওয়াত দেওয়া হয়েছে। সেই কাজেই পুনম সকালের ব্রেকফাস্টের পর আব্বার বাসায় এসেছে। সাথে করে চন্দ্রকেও বগল দাবা করে এনেছে চন্দ্র। সে থেকে গম্ভীর মুখে পরশের সাথে ভর্তি সংক্রান্ত কথা বলছে। পরশের মেডিকেল এক্সাম দেওয়ার খুব ইচ্ছা, সেই ইচ্ছার সাথে তাল মিলিয়ে পূর্বও দিবে, সে বিষয়ে কথা বলছে 2 জন। বাজার থেকে এসে আনিস সাহেব পুনমকে ডাকলেন হাঁক ছেড়ে। তার ডাকা দেখে পুনম দৌড়ে আসলো। আনিস সাহেব বিস্তর হেসে পুনমের হাতে দইয়ের হাঁড়ি দিয়ে বলল, ফ্রিজে রাখো তো আম্মা, আর তোমার মাকে বলো চা দিতে। পুনম দইয়ের হাঁড়ি টেবিলে রাখতেই গম্ভীর স্বর কানে এলো। চন্দ্র বলল, পুনম 2 মিনিটের মধ্যে আমার কফি চাই, আর আমার একটু দরকার, ঘরে আসো। পুনম একবার আব্বু তা একবার স্বামীর দিকে তাকায়। আনিস সাহেব কটমট চোখে তাকায়। সে এখন চায়ের ফাঁকে মেয়ের সাথে আড্ডার পায়তারা করেছিল, কিন্তু এই ছেলে সব পণ্ড করে দিল। রান্নাঘর থেকে রেশমা বেগম এইগুলা দেখে মিটমিট করে হাসে। সে আরও উস্কে দিয়ে বলল, পুনম চন্দ্রের জন্য কফি নিয়ে যাও, ছেলেটা ঘরে একা আছে। নাকমুখ কুচকে আনিস সাহেব স্ত্রীর দিকে তাকায়। ততক্ষণে কফি নিয়ে পুনমকে পাঠিয়ে দিয়েছে রেশমা বেগম। কাজীর মেয়ে মিনু বলল, চাচা, দুলাভাইটা অনেক সুন্দর, এক্কেবারে চাঁদের লাহান। মিনুর কথাটা মনে হলো ডালের ফোড়নের মতো, যা শুনে আনিস সাহেব ছ্যাত করে উঠলেন। খ্যাঁকিয়ে বললেন, ওই ব্যাটা আস্তা খব্বিস, চেহারা ভালো হলে কি হবে। গর্জাতে গর্জাতে ঘরে চলে গেল আনিস সাহেব। রেশমা বেগম মিনু একত্রে হেসে উঠল। ঠিক তখনই ঢুকল 3 জা। কি রে, রান্নাবান্না কত দূর? সব শেষ আপা, শুধু পোলাওটা তুমি বসাবে, তোমার হাতের পোলাওটা অনেক ঝরঝরে হয়। মুখ বাঁকায় চাঁদনি বেগম বলল, বিগত 31 বছর পর আজ হেসেল থেকে দূরে আছি, সেই সুখটাও তোর সহ্য হয় না। রেশমা বেগম বলল, আপা, পূর্ব রাইয়ানের বউ এনে একদম হেসেল থেকে দূরেই থেকো, আজ পোলাওয়ের পর আর ডাকবো না। চাঁদনি বেগম রান্নাঘরে যেতে যেতে বলল, সব রেডি তো? রেশমা বেগম গল্প জুড়ে দিল বাকিদের সাথে। কথায় কথায় নয়নের কথা উঠল। তা মেজো ভাবি, তোমার ভাই ভাবি বাংলাদেশ আসবে কবে? ভাবির ট্রিটমেন্টের জন্য সেই যে গেল, এখনো এলো না, কবে আসবে জানি না। ছেলেটা হোস্টেলে থাকে, এখানে ডাকলেও আসে না। ছোট কলের শ্বাস ফেলে বলল সিতারা খানম। উঠে 3 জনের সাংসারিক কথাসহ এদিক সেদিক সব কথা। রান্না শেষে চাঁদনি বেগম এসে বসল। চুলা ধিমি আঁচে দিয়ে তাদের কথা শেষ হয় জোহরের আজান শুনে 3 জা নিজেদের বাসায় চলে গেল নামাজের জন্য। রেশমা বেগম ঘরে দিয়ে দেখে আনিস সাহেব ঘুম, তাকে ডেকে গোসলে পাঠায়। ততক্ষণে রেশমা বেগম আনিস সাহেবের পাঞ্জাবি পায়জামা টুপি সব সামনে রাখে। আনিস সাহেব বের হতে রেশমা বেগম গোসলে যায়। আনিস সাহেব বাসার ছোট গেট পেরিয়ে বের হতেই দেখল কামরুল সাহেব ও পারভেজ সাহেবও মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে। 3 জন একত্রে নামাজে গেল। রিশানরা এসে আগে চন্দ্রের খোঁজ করে। শিহাব রিশান অফিস থেকে সোজা এসেছে। টায়ের নট ঠিলা করতে করতে সোফায় বসল। পুনম ঝিনুক মিলে তাদের শরবত দিল এবং সবার জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিল।
জোহরের পরপরই সবাই এসে হাজির হয়। শিলার শাশুড়িকেও শিলা বগল দাবা করে নিয়ে এসেছে। এসে থেকেই বুড়ি থাম মেরে বসে আছে। এই আসরেই ঝিনুক রিশানের বিয়ের খবর উঠেছে তাই। ঝিনুকের সাথে রিশানের বিয়েতে সে খুশি না। সে রিশানের সাথে তার ছোট ছেলের ছোট মেয়েটাকে বিয়ে দিতে চেয়েছিল, তবে রমিত সাহেব এক কথায় নিষেধ করে দিয়েছেন। সেই থেকেই সে ফুলে আছে। যেহেতু পরপর 1 সপ্তাহের মাথায় 2টা বিয়ে হয়েছে, তাই ঠিক করা হলো রূপসার বাবু হবার পর রিশান ও ঝিনুকের বিয়ে হবে। আরও কয় মাস অপেক্ষা করতে হবে শুনে রিশান তো লাফ দিয়ে উঠেছে, তবে সবাই ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। হ্যাশট্যাগ চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব 58। গাড়ির গ্লাস নিচে নামিয়ে পুনম বৃষ্টির গায়ে হাত রাখতেই মুঠো ভর্তি হয়ে গেল বৃষ্টির পানিতে। জোড়া হাত ভিতরে নাও। গম্ভীর কণ্ঠ চন্দ্রের সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে পুনমকে সাবধানী বাণী ছুড়ে দিল। সবার সামনে জোড়া ডাকায় কিছুটা লজ্জা পেল সে। পিছনে রিমি, মিহি, মিশু, এরা 3 জন আছে। সকলে একত্রে রূপপুর পুনমদের সেই ছোট্ট বাড়িটায় যাচ্ছে। এবার পুনম মিহি ও মিশুকেও বগল দাবা করে নিয়েছে। পুনম টের পায় মিহি তার থেকে কেমন দূরত্ব বজায় রাখছে, তবে কেন ভেবে পায় না সে। মোট 6টি গাড়ি যাচ্ছে। রিশান, শিহাব, ঝিনুক, শিলা বেগম, রমিত সাহেব এক গাড়িতে, পারভেজ সাহেব, সিতারা বেগম, কামরুল সাহেব, চাঁদনি বেগম এক গাড়িতে, আনিস সাহেব, রেশমা বেগম, নিপা বেগম, মিরাজ সাহেব এক গাড়িতে, ইহান ও বউ বাবা মা সহ এক গাড়িতে আছে। লিমনের গাড়িতে রূপসা আছে, সাথে নয়ন ও তার বাবা মা। সবাই মিলে পিকনিকের আয়োজন করেছে সেই বাড়িতে। বাড়ির দেখাশোনা করতে থাকা লাল মিয়াকে আনিস সাহেব আগেই বলেছে বাজারঘাট করে দুপুরের রান্নাটা সেরে রাখতে। পুজোর ছুটি পড়েছে প্রায় 10 দিনের মতো, তাই সবাই মিলে ঠিক করে এই ছুটি ঘরে বসে না কাটিয়ে কোথাও ঘুরে বেরিয়ে আসা যাক। যেহেতু লিমন সরকারি কর্মকর্তা, তাই বুধবার সহ শনিবার পর্যন্ত ছুটি পেয়েছে। তাই বুধবার সকালই সকলে রওনা দিয়ে দিল। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির শেষে সকলে পৌঁছে যায় রূপপুর গ্রামে। গাড়ি থেকে নামতেই পুনমকে জড়িয়ে ধরল লাল মিয়া ও তার স্ত্রী। আম্মা ইসে! পুনমও হাসি মুখে তাদের বক্ষে মিশে যায়। ছোট থেকে বাবা পাশাপাশি এই লোকের কাঁধে চড়ে বড় হয়েছে সে। তাকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়েছে। পুনমকে ছেড়ে সকলের সাথে কুশল বিনিময় করে তাদের ভিতরে নিয়ে যায়। বসতে দিয়ে স্ত্রীকে হাঁক ছেড়ে বলল, কই গো শাকিলার মা, ঠান্ডা শরবত নিয়ে আসো। লাল মিয়া স্ত্রী শরবত নিয়ে আসে ট্রেতে করে, বাড়ির গাছের লেবুর শরবত। এই বাসায় মোট 6টা রুম, উপরতলায় 2টা আর নিচতলায় 4টা। ঠিক করা হলো ইহান ও লিমনদের উপরের 2টা রুম দেয়া হবে। পুনমের ঘরে সে সহ রিমি, ঝিনুক, মেহি থাকবে। আনিস সাহেবের রুমে সকল পুরুষ মুরব্বীরা ঢালা বিছানা করে থাকবে। পরশের ঘরে মহিলারা থাকবে। বাদবাকি ছেলেরা ওদের জন্য বায়েডের খাওয়ার ঘরের সাথে বড় ঘরটি খুলে দেয়া হয়েছে। এই বাড়িতে ভিতরে একটাই বাথরুম, সেটা পুনমে ও পরশের ঘরে, যেটা উপরের 2 রুমে আছে। বাকি রুমে নেই। সবাই কমন বাথরুম ব্যবহার করে। বাথরুম ভর্তি। তাই পুনম চন্দ্রকে নিয়ে কলপাড়ে এসেছে, কাঁধে চন্দ্রের পোয়ালে এনেছে ব্যাগ থেকে। কল চেপে চন্দ্রকে দিলে চন্দ্র হাত মুখ ধুয়ে নিল। পানি মুখে দিয়ে কুলি করতে করতে পুনমের দিকে তাকায়। ঠু দিয়ে পানি ফেলে পুনমের কাঁধ থেকে তোয়ালে নিয়ে তোয়ালে পেঁচিয়ে পুনমকে কাছে আনে। গাল ঘষে পুনমের গালে। উফ জোড়া, এখন একটা লাল শাড়ি পরা থাকলে সেই হইতো। এই কাঁধে তোয়ালে রেখে যখন কল চাপিস, তখন তোমাকে কতটা আমার লাগে বুঝাতে পারবো না। বলেই পুনমের অপর গালে গাল ঘষল। কপালে গালে চুমু দিয়ে ঠোঁটের দিকে এগিয়ে যেতে তখনই উদয় হয় পরশ। আপি চলো, চানাচুরবালা এসেছে। তৎক্ষণাৎ চন্দ্রকে ধাক্কা মারে পুনম। পরশও বেহায়ার মতো বলল, ভাইয়া ছাড়ো আপিকে, ঝালমুড়ি খাবো। বলেই পুনমে টেনে নিয়ে গেল। চন্দ্র বেড়ায় বিরক্ত হলো। বিড়বিড় করে বলল, প্রাইভেসির মাই রে, বা করে দিয়েছে। বউ না পেলে কালই চলে যাব। বিরক্ত ভঙ্গিতে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাড়িতে ঢুকল সে। তাদের জন্য বরাদ্দকৃত রুমে ততক্ষণে পরিপাটি করে বিছানা করে দেয়া হয়েছে, সেখানেই গা এলিয়ে বালিশে মুখ গুজল। উঠোনে মেয়েদের হই হুল্লোড়। এখানে ঝালমুড়ি পুনমের বেশ পছন্দ। শহরে সেই স্বাদটা পায় না। রূপসা ও মুক্তিকেও টেনে নিয়ে এসেছে সে। সব মেনা মিলে এক দফা খেয়ে সাথে মায়েদের জন্য নিয়ে এসেছে। সকলকে দুপুরের খাবারের জন্য একত্রিত করা হয়ে শীতল পাটি বিছিয়ে নেয়া। বড় গামলায় ভাত বেড়ে নিয়ে এসেছে লাল মিয়ার স্ত্রী। একে একে সকলের জন্য প্লেট বিছিয়ে রাখল। সবাই আসলে গরম ভাত, পাবদা মাছ ভুনা, বাড়ির মুরগির গোশ আর পাতলা ডাল। আহানিস ভাই অনেকদিন পরে পুরনো স্মৃতিচারণ করা হয়ে গেল। খেতে বললেন ইহানের বাবা ইকরাম সাহেব। তাদের গ্রাম ছাড়া হয়েছে প্রায় ৩৫ বছর হয়েছে। আজ আবার গ্রামের আবহাওয়া, কাঠির চুলার রান্না, বাড়ির চালের ভাত, নদীর মাছ, সব মিলিয়ে আনন্দ দ্বিগুণ করেছে তার। খেতে অনেক আলাপ হলো। কেউ আজ পরিবেশনের জন্য নেই, যে যার মতো বেড়ে খাচ্ছেন।
বুদ্ধিটা পুনমের। এখানে এসেও মা চাচিদের কাজে লেগে পড়তে দেখে বলল। তার সাথে তাল মিলিয়ে ফাতেমা আক্তার ও ইকরাম সাহেবও সায় জানায়। তারা মেহমান না, আত্মীয় হয়েছে, এসেছে একটা পরিবার হয়ে। সকালে পিঠার জন্য নারকেল পাড়া হয়েছে, সেগুলো আনিস সাহেব ও লাল মিয়া মিলে কুড়িয়ে রাখছেন। সেই নারকেলের সাথে চিনি মুড়ি মাখানো হয়েছে, সাথে আখের গুড়ের ও গরুর দুধ চা। সন্ধ্যাটা বেশ জমে উঠেছে। পুরুষরা উঠোনে চাটাইয়ে বসে গল্প করে চলেছে। ছোটবেলা থেকে রাজনীতি, গল্প কোথা থেকে কোথায় যাচ্ছে কেউ টের পায় না। রমণীরা রান্নায় ব্যস্ত, হাঁসের গোশের সাথে রাতে সকলে চালের আটার রুটি খাবে। যতই বলুক, বিয়াইদের তো এক পদ দিয়ে খেতে দেয়া যায় না, তাই সাথে পায়েস করেছে গুড়ের। মেয়েরা ভিতরে আছে, তাদের সাথে শাকিলাও আছে। চন্দ্ররা আপাতত একটু বাইরে গেছে বাজারে। তাদের কাঁধে সব দায়িত্ব দিয়ে বাবারা আরাম করে বসে আছে। পরশের সাথে সবাই বাজারে গিয়েছে। বাজার থেকে ভাজাও নিয়ে আসে চন্দ্ররা। বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে পুনমকে ডাকে। পুনম চন্দ্রকে এখন আর হাত মুখ ধুতে বাইরে নেয় না, নিচে কমন বাথরুমে নিয়ে যায়। চন্দ্র এসে বসে পড়ে পুনমের পাশে, হাত গলিয়ে দেয় পুনমের কামিজের ফাঁকে। সবাই যে যার বউয়ের পাশে বসে। শিহাব রিশানকে টেনে নিজের পাশে বসায়। বেচারা গাল ফুলিয়ে রাখে, বিড়বিড় করে বলল, না, এই রূপসার ব্যাটারি পয়দা হওয়ার অপেক্ষায় থাকা যাবে না। এই ব্যাটারি আসতে আরও ৩-৪ মাস। রিশান হুট করে দাঁড়িয়ে যায়। সবার আকর্ষণ ওর দিকে চলে যায়। কি হয়েছে শালাবাবু? দুলাভাইরা, কালকের মধ্যে যদি আমার বিয়ের আয়োজন না করতে পারেন, তাহলে মুক্তি রূপসা দুইজনের হেফাজত আমি করব, বলে রিশান। লিমন ইহান দুইজন একে অপরের দিকে তাকায়। চন্দ্র ভাবলেসভাবে বলল, তোর মতো কিপটা আমার বোনকে বিয়ে করবি? খাওয়াতে খেলে তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে। সংসারের খরচ হিসাব করবি আর বুকে হাত দিয়ে বসে থাকবি, যেমন আজ বাজারে মাছের দাম শুনে বসেছিলি। চন্দ্রের কথায় হাহা করে উঠে উঠল সবাই। রিশান তেড়ে ফোরে বলল, এ চন্দ্র, অপমান করবি না কিন্তু। তোর বোনটা গত ৪ বছর ধরে চরকির মতো ঘুরাচ্ছে। চন্দ্র ফের ভাবলেসভাবে বলল, তোর মান থাকলে তো অপমান করব। অবশ্যই আমার মান আছে। ভ্রু কুচকায় চন্দ্র। সত্যি? ৩ সত্যি? তাহলে এ যাবৎ পর্যন্ত আমার পাঠানো যত গিফট ঝিনুককে দিয়েছিস সবগুলোর টাকা দে। বুক ফুলিয়ে বলল রিশান, কত টাকা হয়েছে তোর, বল, এখনই দিয়ে দিব। 2,83,556 টাকা দে। টাকার অঙ্ক শুনে এবার সত্যি সত্যি রিশানের হাত ওর বুকে চলে গেল। পূর্ণিমায় বিলীন চন্দ্র, লেখিকা সাদিয়া আক্তার, দ্বিতীয় পরিচ্ছদ, পর্ব ৫৯। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে চন্দ্রর। উঠতে গিয়ে বুঝে গায়ে পশম কাটা দিয়েছে, বাইরে শীত ভাব। হালকা শীত পড়েছে, খাসির বুকে শিশির ভেজা শীতলতা। চন্দ্র আর মোড়া ভাঙে। ভিতরে উকি দিয়ে দেখে পূর্ব পরশী রিশান, মিশুর নয়ন, এরা গভীর ঘুম। চন্দ্র হাতের মোবাইলে টাইম দেখে ৬টা ৩০। ভ্রু কুচকে নেয়। আজান কানে যায়নি তার। হঠাৎই খেয়াল হলো তার কানের অ্যালার্ম আজ তার সাথে নেই। কাল সারা রাত ঘুম হয়নি। শত চেষ্টা করেও পুনমকে পায়নি সে। পুনমকে ডাকলেও সাড়া দেয়নি সে। নিজের বন্ধু ও বোনদের সাথে ব্যস্ত ছিল। উপরন্ত রূপসা ও মুক্তিও এসে আসর জমিয়েছে। চন্দ্র ভিতরে ঢুকতেই দেখে ইহান, লিমন বিরস মুখে চা পান করতে ব্যস্ত। চন্দ্র সোজা পুনমদের ঘরে যায়। দেখে দরজা ভিতর থেকে আটকানো। দরজায় ধাক্কা দেয় চন্দ্র। রূপসা, মুক্তি, উঠেছিস? ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হ, বলেই গুনগুন করে নিজের ঘরে চলে গেল। লিমন ও ইহান চন্দ্র পিছু পিছু চলে গেল ব্যাপারখানা দেখতে। গিয়ে দেখে রিশান ও শিহাবকে সমানে লাথি মারছে ওঠার জন্যে, কিন্তু বেচারার সেটা উপেক্ষা করেও ঘুমাচ্ছে। ওরা দুইজন না উঠলেও বাকি ৪ জন উঠে গিয়েছে। মিশু উঠে এদের এই অবস্থা দেখে ভরকে যায়। তার ব্যাপক হাসি পাচ্ছে, তবে হাসছে না। দেখা গেল হাসির প্রতিশোধ ক্লাসে নেবে, যতই হোক টিচার মানুষ। দীর্ঘ লাথি খাওয়ার পর উঠল ২ ভাই। তোরে পুনমের কসম ক, দিয়েমনে লাথি মারতাছুস কেন? আমার বউ চাই। যা, বাইরে সবাইরে ক, ঘুরতে যামু। রিশান শিহাব না চাইতেও উঠে। রূপসারা ততক্ষণে হাত মুখ ধুয়ে রেডি। মহিলারা নাস্তা বানাতে ব্যস্ত, আর মুরব্বীরা গেছে হাঁটতে। নাস্তা করতে করতে রূপসা জিজ্ঞাসা করল, ভাইয়া, কোথায় না নিয়ে যাবা বললা? পাশেই, একটু ঘুরতে যাব। আচ্ছা। সবাই মিলে বের হলো। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছালো তারা। বেশ দূরত্ব রেখে জোরে জোরে হাঁটতে থাকে সকলে। পুনম পরশ গাইড করছে। রিমি ভ্রু কুচকে তাকিয়ে আছে মিশুর দিকে। ক্যাম্পাসে চিপকে থাকা মিশু এখন তাকে চিনেই না, এমন ভঙ্গিতে হাঁটছে। তীরে নৌকা বাঁধা দেখে উচ্ছ্বসিত হয় পুনম। দৌড় দেয়। আস্তে দৌড়া। চন্দ্র মুক্তি একসাথে চিল্লাচিল্লি করে ওঠে। পুনম কি আর থামে। তীরে পানিতে পা ডুবিয়ে এদিক সেদিক তাকায়।
চেনা কাউকে দেখেই ডেকে ওঠে, ও খালেদ ভাই, শুনছো? ঘাড়ে জাল নিয়ে নৌকায় রাখছিল ছেলেটি। কারো ডাকে পিছনে ফিরে দেখে, অবাক হয়। আরে পুনম নি, কবে এলি? ছেলেটিও পুনমের কথা শুনে ভ্রু কুচকে গেল চন্দ্রর। জেলাস বেটা জেলাসি ঠেলায় পুনমের পাশে দাঁড়িয়ে ওর কোমর আঁকড়ে ধরে। পুনম চন্দ্রর দিকে তাকিয়ে আশেপাশে তাকায়, কেউ তাদের দিকে তাকিয়ে নেই। সবাই খালিদের দিকে তাকিয়ে আছে। পুনম খালিদের প্রশ্নের জবাবে বলল, কাল রাতে। পাশে দাঁড়ানো চন্দ্রকে দেখে বলল, আমার স্বামী। এক একে সকলে পরিচয় করিয়ে দেয়। খালিদ অফার করে, কিরে নৌকায় চড়বি? তুমি মাঝগাঙ্গে যাবা? না, সেই ৮টায় যামু, আয়। চন্দ্রদের দিকে তাকিয়ে বলল, আসেন। সবাই নৌকায় উঠে এই প্রথম এরা নৌকা ভ্রমণ করবে। রিমি ভয় পাচ্ছে দেখে মিশু সকলের দিকে তাকিয়ে আস্তে করে রিমির হাত ধরে। দুই পাশ মিলিয়ে সকল জুটি বসে। খালিদ সাইলেন্ডার চালু করে বটবট শব্দে নৌকা দুরন্ত গতিতে চলল। নদী স্নিগ্ধ বাতাস, বাতাসে উড়ে চলে চুল। পুনম নৌকার মাঝে দাঁড়ায়, গুনগুনিয়ে গেয়ে ওঠে, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল, নানা মেলে রে। ঝট করে উঠে দাঁড়ায় চন্দ্র, পুনমকে কোলে তুলে মাঝে বসে গেয়ে উঠল, ময়না রে ময়না রে, যাব তোর পিছু পিছু, ডানা মেলে রে। রূপসা গাইল, আকাশে ভাসে ওহো হো, রূপকথার দেশে চল ওহো হো। রূপসার হাতে হাত রেখে লিমন গাইল, ওই দেশে বাঁধব ঘর, পার হয়েতে পান্তর। ইহান মুক্তি একসাথে গেয়ে উঠল, ৭ সাগর ১৩ নদী পিছনে ফেলে রে। হেসে উঠল সবাই, এক একজনে এক একটা গান ধরল। খালিদকেও গাইতে বলল, সে মাঝি বাইয়া যাও গান গাইল। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ঘুরে তারা আবার জায়গা মতো ফিরল। ততক্ষণে বাবারা কয়েকবার ফোন দিয়ে ফেলেছে। চন্দ্র রিসিভ করে শুধু আসছি বলল। আবারও রাস্তা দিয়ে সকলে হেঁটে চলল। তবে আজ ফুর্তিবাজ রিশান শান্ত। শিহাব জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? রিশান থোর টুলটে বলল, বিয়ে করব। দীর্ঘশ্বাস ছাড়ল শিহাব। জগিংয়ের মতো দৌড়ে সামনে এগিয়ে গেল। লিমন ইহানারও রিশানকে বিরাস মুখে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে শালাবাবু? বিয়ে করব। ফের বলল, ভালো আর লাগে না, বিয়ে কেন হয় না? ঠিক করে হেসে দিল দুই ভাই। রিশান ভ্রুকুচকে তাকাতেই দুই ভাই মুখ চেপে সামনে আগায়। ইল। চন্দ্র পিছন থেকে বলল, আমার টাকা ছাড়, আজই তোর বিয়ে করিয়ে দিচ্ছি। নাকমুখ কুচকে রিশান বলল, মনে কর ওই টাকা দান করে দিয়েছিস, এখন বোন বিয়ে দে আমার সাথে। তুইও মনে কর বোনটাকেও অন্য কারো কাছে দান করে দিয়েছি। এবার ইহান লিমন জোরে সরেই হেসে দিল। তা দেখে রিশান কটমট চোফে তাকিয়ে হনহন করে চলে গেল। উঠোনে বসে সবাই ব্রেকফাস্টে ব্যস্ত। রুটি আলু ভাজির সাথে দেশি মুরগির ডিম ভাজা। এর মধ্যে রিশান বলে উঠল, আজকের মধ্যে বিয়ে না দিয়ে আমার সন্ন্যাস নিব। সবাই খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে। তবে ২ জন বাদে, রমিজ সাহেব ও চন্দ্র। রমিজ সাহেব খেতে খেতে বললেন, আমার জানাশোনা বেশ ভালো পাহাড় পর্বতের ঠিকানা আছে, তুমি চাইলেই ঠিকানা দিতে পারি। রিশান হাঁ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে, তবে গম্ভীর স্বরে বলল, আমার যদি কোনোদিন ছেলে হয়, সেই বিয়ের কথা মুখ দিয়ে বের করার আগেই আমি তাকে বিয়ে দিয়ে দিব। আল্লাহ না করুক। তোমার ছেলে যদি কোনোদিন বিয়েই না করতে চায় তাহলে? আতকে উঠে রিশান, আস্তাক ফিরুল্লাহ। বাবা ঈদোয়া করো কেন? তোমার কি বড় বাবা হতে ইচ্ছা করে না? গালি রুটি নিয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে রমিজ সাহেব। যেখানে এখন পর্যন্ত দাদু হওয়ার খবর নাই, সেখানে বড় বাবা হওয়া তো বিলাসিতা। এ ছেলে বলে কি? হাফ ছাড়ল রমিজ সাহেব। হিরে যাওয়া কঙ্খে বলল, যাহ, ঢাকায় যে আগে বিয়ের ব্যবস্থা করব। এখন কেন না? এবার মেজাজ খারাপ হলো রমিজ সাহেবের। দাঁতে দাঁত চেপে বলল, চুপচাক, না হলে এই জন্মে বিয়ে ক্যান্সেল। সবাই আমার দুশ্মন। খাওয়া শেষে সবাই যে যার মতো আছে। বড় বাবার বাইরে গেছে, কিছু লোক এসেছে গ্রামের, তাদের সাথে। চন্দ্র উঠে দাঁড়ায়, পা ঝাড়া দিয়ে বলল, জোহরা আসু তো একটু। বলেই গটগট পায়ে হাঁটা ধরে চন্দ্র। পুনম সবার দিকে তাকিয়ে আস্তে হাঁটা ধরল চন্দ্রের পিছন পিছন। সেদিকে তাকিয়ে রিশান গেয়ে উঠল, বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়ে রং করে হাইটটা যায়,
ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। লিমন ডিশানের কাঁধে হাত রেখে বলল, শালাবাবু, ফিকার নট। ঢাকায় যেয়ে তুমিও বলো ইয়া হাঁটতে পারবা। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ। পর্ব ৬০। পুনম ঘরে ঢুকতেই দরজা ঠাস করে লাগিয়ে দিয়েছে চন্দ্র। দরজা লাগানোর শব্দে পুনম পিছনে তাকায়। চন্দ্র এক হাঁটু ভাঁজ করে দরজায় ঠেকিয়ে ২ হাত বুকে বেঁধে ঘাড় বাঁকিয়ে পুনমকের দিকে তাকিয়ে। তা দেখে মেকি হাসে পুনম। বলল, কিছু বলবেন? বাঁকা হাসে চন্দ্র। হাসলে গজদাঁতটা বেরিয়ে পড়ল, সেই হাসিতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল পুনম। চন্দ্রের কথায় ঘোর ভাঙে। কিছু বলবো না, করব। অবাক হয় পুনম। সুধায়, কি করবেন? এবার ঘাড়ে এপাশ থেকে ওপাশে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওয়ানা সি ইউ জোহরা। ঢোক গিলল পুনম। মাথা নেড়ে বলল, কিছু দেখব না, এখন বাইরে যাব। এক পাশ সরে চন্দ্র বলল, যাও। এটাই মোক্ষম সুযোগ ভেবে পুনম দৌড়ে দরজার কাছে যায়। চন্দ্র তৎক্ষণাৎ পুনমকে দরজার সাথে চেপে হিসিসি বলল, কাল কয়বার এসেছি বলল। চোখ বন্ধ করে ফেলেছিল। এখন তাকিয়ে বলল, তো কি হইছে? অনেকদিন পরে একটু বোনেরা একসাথে হইছিলাম। রাগ উঠে গেল চন্দ্রের। আবারও বলে, তো কি হইছে? গম্ভীর স্বরে বলল, সমস্যা নেই, আগামী ১ মাস তুই তোর বোনদের সাথেই ঘুমা। বলেই পুনমকে ছেড়ে দরজা খুলতে গেলে পুনম চন্দ্রে গেঞ্জি চেপে ধরে মাথা নিচু করে বলল, এমন করেন কেন? চন্দ্র কোনো কথা বলে না, সামনের দিকে তাকিয়ে আছে। পুনম আবার বলল, আর হবে না, আপনাকে আর অপেক্ষা করব না। আমাকে একদিন অপেক্ষা করেছ, আমি যদি ১ সপ্তাহে তার ঝাল না মিটিয়েছি তো আমার নাম চন্দ্র না। এবার কেঁদে দিল পুনম মিনমিনে স্বরে বলল, আমি তো যেতেই চেয়েছি, রূপস্বপ্ন যেতে দেয়নি। তবু চন্দ্রের রিয়াকশন না পেয়ে পুনম এবার পিছন থেকে ঝাপটে ধরে বলল, আর হবে না, সুন্দর মানুষের অ্যালি। এবার কি আর চন্দ্র নির্লিপ্ত থাকতে পারে? ঝট করে পুনমকে সামনে এনে দরজার সাথে লাগায়। পুনমের দিকে গাঢ় চোখে চেয়ে বলল, সত্যি তো? ৩ সত্যি। পুনমের চোখে অধর বুলায় চন্দ্র। শুষে নেয় নোনা জল। একে একে পুরো মুখে স্মৃতি টুকরো টুকরো চুমু খায়। তখনই ডাকে ওঠে কেউ। পুনম চোখ বন্ধ করে রেখেছিল। ডাক শুনে চোখ খুলে জবাব দিতে যাবে, তার আগে চন্দ্র অধর বন্দি করে। তার হাত এলোমেলো দৌড়াত্ম ছুটে চলে পুনমের নারিকায়। ওড়নার আস্তান সরে যেতেই বুঝে লোকটার থেকে আর ছাড়া নেই, এবং জানেও প্রতিরোধ করে লাভ হবে না। সেই ডুবে যেতে হবে চন্দ্রের অপ্রতিরোধ ভালোবাসায়। তাই আর বিরোধিতা না করে নিজেও ডুবে এল চন্দ্রের গভীর ভালোবাসার আহ্বানে। ওয়াশরুম থেকে তোয়ালে পেঁচিয়ে মাথা মুছতে মুছতে বের হয় চন্দ্র। পুনম বারান্দা থেকে কাপড় মেলে ফ্যানের পিঠ বাড়িয়ে চুল ছেড়ে চুলে তোয়ালে বিয়ে মুছতে মুছতে বিড়বিড় করে বলল, একটা কথা যদি শুনতো। কত করে বললাম, ১২টা বেজে গেছে, ছাড়েন ছাড়েন। না মহারাজ কি আমার কথা শোনে? সে তো নিজের মতো চললে ভালোবাসে। পুনমের সব কথায় চন্দ্রের কানে যায়। সে গেঞ্জি মাথায় গলিয়ে হাত ঢুকাতে ঢুকাতে ফাজিল হেসে বলল, ডেমো ছিল কাল, কথা না মানার। আজ ডাকলে জানো সুরসুর করে চলে আসে। পুনম তোয়ালাটা শব্দ করে ঝাড়ল। কিছু বলতে যাবে, তার আগে চন্দ্র ফোন বেজে উঠল। চন্দ্র ফোন কানে নিয়ে দাঁড়িয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, ওর খোঁজ লাগা, আমরা আসছি সন্ধ্যার মধ্যে। পুনম ভরকে যায়, এই তো লোকটা ভালোই ছিল, এখন আবার কি হলো? চন্দ্র ফোন রেখে পুনমকে বলল, যা যা আছে সব গুছিয়ে নাও, আজই আমরা ব্যাক করছি। মানে কেন? আরও ৪ দিন পর না যাওয়ার কথা? কথা বাড়িও না, জোহরা, যা বলছি তা করো। আলী পরিবারের সকল পুরুষরা গম্ভীরভাবে সকল ব্যাগপত্র এক একে গাড়িতে রাখছে। মহিলারা অনেকবার হঠাৎই প্রস্থানের কথা জিজ্ঞেস করল, কোনো প্রত্যুত্তর মেলেনি। বাড়িতে পৌঁছে যায় মাগরিবের পরপরই। বাড়িতে পৌঁছে চাঁদনি বেগমের কথা শুনে সকলেই অবাক। সিতারা খানম ধপ করে সোফায় বসে পড়ে। ভাবি, আপনার ভাই ওকে হোস্টেলে পড়তে দিতে রাজি ছিল না, আমি ওকে জোর করে পড়তে পাঠিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, শুধু দূরত্বের কারণে পড়তে পারবে না ভেবে তাকে রাজি করিয়েছিলাম। এখন এই মেয়ে কী করল? ভাবি, আপনার দেওর তো আমার আস্ত রাখবে না, বলেই হাউমাউ করে জেদে উঠল সিতারা খানম। রূপসা মুখ শক্ত করে বসে আছে, শক্ত কণ্ঠেই বলল, ও পালিয়েছে, ও সেটা দায়ভার নেবে, এতে তোমার কোনো দায় নেই। আজাইরা চিন্তা করে প্রেশার লো করো না, তুই এখন নিজের শরীর খারাপ করিস না। চাঁদনি বেগম বলে ঝিনুক রিমি পুনমকে সহ তাকে ঘরে পাঠিয়ে দেয়। রূপসা মুক্তি খ্যাপে আছে, ওদের ফ্যামিলির মধ্যে এরকম কাণ্ড কেউ করার সাহস পায়নি। বাবাদের থেকে যথেষ্ট স্বাধীনতা পেলেও তাদের সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলও আগেই বুঝিয়ে দেয়া হয়েছিল। দ্বিতীয়ত, চন্দ্র, রিশান, শিহাব এরা ছিল চলন্ত সিসিটিভি ক্যামেরা। কোথায় কখন কেন যেত সেটার খবরাখবর পৌঁছে যেত তাদের কানে।
সিতারা খানম শরীর অসুস্থ হওয়ায় তাকে রেস্টে রেখে রান্নার জোগানে আছেন বাকি ৩ রমণী। নিপা বেগম উদাসীনভাবে বলল, আপা, নিশাটা পালিয়ে ঠিক করল? ছেলে কেমন জানে, যদি খারাপ মানুষের পাল্লায় পড়ে? নিপা বেগমের কথার প্রেক্ষিতে কেউ জবাব দেয় না, শুধু কপালে চিন্তার রেখারা উদিত হয়। চাঁদনি বেগম কামরুল সাহেবকে ফোন দেয়। সে যে তাদের পৌঁছে দিয়েই বেরিয়েছে, আবার সারাদিনে শুধু সকালে খেয়েছিল। দুপুরে খাওয়ার আগেই চন্দ্রর মুখে নিশার পালিয়ে যাওয়ার খবর শুনে খাওয়া দাওয়া ছেড়ে সবাই আগে ব্যাগ গোছানোর কাজে লেগে পড়েছে। ইহানের বাবা মাও পরিস্থিতি বুঝে তাদের বিরক্ত না করে তাদের বাসায় চলে গেছে। ইহান যদিও লিমনের সাথে বেরিয়েছে। ঝিনি, রিশান ভাইয়াকে একটা কল দিত, রাগে ফুঁসতে ফুঁসতে বলল মুক্তি। রূপসার থম মেরে আছে, আর তাদের রাগ দেখে ৩ বোন চুপসে গেছে। ঝিনুক তৎক্ষণাৎ রিশানকে কল দেয়, তবে রিসিভ হয় না ফোনটা। ঝিনুক হতাশ হয়ে বলে, আপা, রিসিভ করছে না। আর কিছু বলে না। রিশান ফোন রিসিভ করছে না, তাহলে সত্যিই মামলা গম্ভীর। ৫ মিনিটের মাথায় আবার ফোন বেজে আছে। রিশান কল দিয়েছে, দ্রুত রিসিভ করে ঝিনুক। কই আছেন আপনারা? নিশাকে পেয়েছেন? আসছি। চালাক ছেমড়ি, আগেই বিয়ে সেরে ফেলেছে। মেজো মামু ও চন্দ্রকে আটকানো যাচ্ছে না। মামু তো বলেই ফেলেছে, ওরে আর বাড়িতে উঠাবে না। রিশানের কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে ঝিনুক কিছু বলার আগেই রূপসা বলল, ভাইয়া, ওরে এখানে আর এনো না, ওরে এখানে আনলেই মেরে ফেলব আমি। মুক্তি কথা কেড়ে নিয়ে বলল, ওই নমুনার সাথে যে ভেগেছে সেটা কই? ওইটা আরেকটা ভ্যাবলা, আসলেই চিনতে পারবি। রিমি পুনম মুখ চেপে হেসে বলল, ভ্যাবলা চলবে,